কখনো কি ভেবে দেখেছেন দেশের এই যে বিশাল সব প্রজেক্ট, যেমন ধরুন নতুন রাস্তা বা সেতু, এগুলো আসলে কিভাবে তৈরি হয়? এর পেছনের মূল চালিকা শক্তিটা হলো সরকারি ক্রয় বা পাবলিক প্রকিউরমেন্ট। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই জানব, এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা সরকার কিভাবে একটা জাতীয় মহাসড়ক তৈরি করে? আর ভাবুন তো, যদি কাজ চলার ঠিক মাঝপথে একটা বিশাল বন্যায় সেই রাস্তাটাই ভেসে যায়, তখন কি হবে? এখন এই যে এত বড় বড় প্রশ্ন, এগুলোর উত্তর কিন্তু কোনো অনুমান বা ধারণার বিষয় না। এর প্রত্যেকটা ধাপ খুব পরিষ্কারভাবে একটা নিয়ম কানুনের বইয়ে লেখা আছে। আর সেই বইটা হলো বাংলাদেশের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। তো যে কোনো সরকারি কাজ শুরু করার আগে আমাদের তো বুঝতে হবে পাবলিক প্রকিউরমেন্ট জিনিসটা আসলে কি। এটাই হলো বলতে পারেন সেই ফাউন্ডেশনটা যার উপর দাঁড়িয়ে দেশের সব বড় বড় নির্মাণ কাজগুলো হয়। একেবারে সহজ কথায় যদি বলি, পাবলিক প্রকিউরমেন্ট হল সরকারি টাকা ব্যবহার করে কোনো পণ্য, কাজ বা সেবা কেনার একটা প্রক্রিয়া। আর সরকারি দলিলে মানে অফিসিয়ালি এটার একটা আনুষ্ঠানিক সংজ্ঞাও রয়েছে। এই যে ফর্মাল একটা সংজ্ঞা, এটাকে যদি আমরা আরেকটু সহজ করে বলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে সরকার তার দরকারি সবকিছু, সেটা একটা পেপার ক্লিপের মতো ছোট জিনিসই হোক বা একটা বিশাল বিদ্যুৎ কেন্দ্র, এই প্রক্রিয়ার মাধ্যমেই কেনে। আচ্ছা, আমরা তো জানলাম প্রকিউরমেন্ট কি, কিন্তু প্রশ্নটা হলো সরকার যখন শত শত কোটি টাকার একটা জটিল প্রকল্প হাতে নেয়, তখন সেই বিশাল কাজের দায়িত্বটা ঠিক কিভাবে ভাগ করা হয়? এখানেই কিন্তু বিশেষজ্ঞদের কাজে লাগানোর ব্যাপারটা চলে আসে। মানে সরকারের মতো এত বড় একটা সংস্থা কিভাবে এত জটিল আর বিশেষায়িত একটা প্রজেক্ট এত দক্ষতার সাথে ম্যানেজ করে? এই জটিল সমস্যারও একটা দারুণ সমাধান কিন্তু ওই নিয়মাবলীর মধ্যেই দেওয়া আছে। চলুন সেটাই এখন দেখে নেই। এর সমাধান হল প্রতিনিধি দ্বারা ক্রয়, বা যেটাকে ইংরেজিতে বলে ডেলিগেটেড প্রকিউরমেন্ট। এর মানেটা খুব সোজা। মূল সরকারি সংস্থাটা কোনো একটা বিশেষ কাজের ভার এমন আরেকটা সংস্থাকে দেয় যারা কিনা ওই বিষয়ে এক্সপার্ট। বিষয়টা বুঝতে হলে একটা বড় কোম্পানির কথা ভাবুন। একজন সিইও যেমন মার্কেটিং বা টেকনোলজির মতো স্পেশালাইজড কাজগুলোর দায়িত্ব ওইসব ডিপার্টমেন্টের এক্সপার্ট হেডদের ওপর ছেড়ে দেন, এখানেও কিন্তু ঠিক সেরকমই ঘটে। এই পুরো প্রক্রিয়াটা মূলত ৩টা সহজ ধাপে হয়। ১. মূল সংস্থাটা প্রকল্পের আসল লক্ষ্যটা কি সেটা ঠিক করে দেয়। ২. একটা বিশেষজ্ঞ সংস্থাকে দায়িত্ব নেওয়ার জন্য অথরিটি বা ক্ষমতা দেওয়া হয়। আর সবশেষে ৩ নম্বর ধাপে সেই সংস্থাটি সব টেকনিক্যাল দিক আর কাজটা কিভাবে হবে সেটা সামলায়। আচ্ছা, পরিকল্পনা তো হলো, বিশেষজ্ঞকেও দায়িত্ব দেওয়া হলো, কিন্তু আমাদের শুরুর প্রশ্নটার কথা মনে আছে? যদি বিরাট এক বন্যায় সবকিছু ভেসে যায়, মানে যখন এমন কোনো অপ্রত্যাশিত দুর্যোগ হানা দেয়, তখন নিয়মটা কি বলে? কারণ সেরা পরিকল্পনাও কিন্তু মাঝে মাঝে প্রকৃতির কাছে হার মেনে যায়। এমন কিছু ঘটনা থাকে যা আসলেই কারণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এই ধরনের নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্য কিন্তু আইনের বইয়ে একটা বিশেষ ব্যবস্থা রাখা আছে। এটাকে বলা হয় দৈব দুর্ঘটনা বা ইংরেজিতে ফোর্স মেজর, যা এক কথায় বলতে গেলে এক ধরনের অব্যাহতি ধারা। সরকারি বিধিমালায় এর একটা খুব পরিষ্কার সংজ্ঞা আছে। এটা হলো এমন কোনো ঘটনা বা পরিস্থিতি যা ঠিকাদারের নিয়ন্ত্রণের বাইরে। এর জন্য যে আনুষ্ঠানিক পরিভাষাটা ব্যবহার করা হয় সেটা হলো দৈব দুর্ঘটনা। এই ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন কোনো একটা বিশাল কনসার্ট আয়োজন করা হয়েছে, কিন্তু হঠাৎ হারিকেন এসে সব ভণ্ডুল করে দিল। তখন চুক্তিতে যে একটা ইভেন্ট বাতিলের ধারা থাকে, ফোর্স মেজরও ঠিক সেভাবেই কাজ করে। আর মজার ব্যাপার হলো এই বিধিমালায় কিন্তু একদম নির্দিষ্ট করে দেয়া আছে যে কোন কোন ঘটনাকে দৈব দুর্ঘটনা হিসেবে ধরা হবে। যেমন ধরুন যুদ্ধ বা বিপ্লব, বড় কোনো অগ্নিকাণ্ড, বন্যা, মহামারী, এমনকি মালপত্র পরিবহনের সরকারি নিষেধাজ্ঞার মতো ঘটনাও এর মধ্যে পড়ে। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এটা কিন্তু ঠিকাদারের খারাপ পরিকল্পনা বা অবহেলার জন্য না। এটা শুধুমাত্র সেই সব ভয়াবহ পরিস্থিতির জন্য যা আসলেই কারো পক্ষে এড়ানো সম্ভব ছিল না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? দেখুন, আমরা মূলত দুটো মূল বিষয় দেখলাম যা যে কোনো বড় প্রজেক্টকে সফল করতে সাহায্য করে। এক হলো দক্ষতা, আর ২ হলো যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা। আর এটা চমৎকারভাবে একটা মুদ্রার দুটো পিঠকে তুলে ধরে। একদিকে যেমন প্রতিনিধি দ্বারা ক্রয় সঠিক বিশেষজ্ঞকে দায়িত্ব দিয়ে প্রকল্পের দক্ষতা বাড়ায়, ঠিক অন্যদিকে দৈব দুর্ঘটনার মতো ধারা অপ্রত্যাশিত দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করে।
মানে প্রকল্পকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। নিয়মকানুনকে তো আমরা প্রায়ই একটা জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য হিসেবে দেখি, তাই না? কিন্তু আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম সঠিক নিয়ম আসলে কিভাবে একটা বিশাল চ্যালেঞ্জকেও সফল একটা প্রকল্পে পরিণত করতে পারে। এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।